বইমেলার পর থেকে আমার এবং আমার বইয়ের মাঝে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আগামী বইমেলা আসার আগে এই মেলার কতগুলো বই পড়ে শেষ করতে পারি একে একে। বিছানার মাথার কাছে একটা বইয়ের টাল জোগাড় করে রাখছি, যাতে করে চোখের সামনে থাকে, এদেরকে পড়তে হবে এবং যেগুলো পড়া হয় সেগুলো এখানে জমা করি। এই করেই যতগুলো বই শেষ হয়েছে তার মাঝে লাস্ট 5টা এপ্রিল মাসে পড়া। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুসা, ওয়েলকাম টু মুসার বই যাত্রা। এখানে যা কিছু ঘটে বই নিয়ে ঘটে। আজকে আমরা শুনবো গত এপ্রিল মাসে কোন কোন বইগুলো আমার পড়া হলো এবং পড়ার সাথে সাথে বইমেলার বই শেষ করার যাত্রায় আমি কতটা এগিয়ে গেলাম। চলুন শুরু করি। তো যেটা বলছিলাম, রাখা বই থেকে পড়া বইগুলো এখানে এসে জমা হয়। এইগুলো হচ্ছে আমার এপ্রিল মাসে পড়ে শেষ করা বই। যে কটা বই পড়া হলো তার মাঝে প্রথমটা মেইতেই পুরাণ, সানারেই দেবী শানুর লেখা, আজব প্রকাশ থেকে প্রকাশিত। এই বইটাতে আমার প্রথম মণিপুরীদের পুরাণের সাথে পরিচয় হলো। এখানে বলে রাখি, সানারেই দেবী শানু তিনি নিজেও একজন মণিপুরী সম্প্রদায়ের মানুষ এবং তার নামটার সুন্দর একটা অর্থ আছে। সানারেই মানে গাঁদা ফুল। মণিপুরীদের নিজস্ব ধর্ম কোনগুলো, ধর্মবিশ্বাস বা পুরাণ কি, সেগুলো নিয়ে আমার জানার সুযোগ প্রথমবার হলো এই বইটা পড়তে গিয়ে। এখানে মণিপুরী ধর্মগ্রন্থের যেই গল্পগুলো আছে, মূল কাহিনীগুলো, সব পুরাণেরই তো শুরুর দিকের কাহিনী থাকে, যে কীভাবে সৃষ্টি জগৎ আসলো, পৃথিবী কীভাবে তৈরি হলো, দেবতারা কীভাবে এক্সিস্টেন্সে এলেন, এই সব শুরুর দিকের কথা। তো সেগুলো নিয়েই একদম প্রথম ধারণাটা আমার হলো। পড়তে গিয়ে অন্যান্য জেনে রাখা পুরাণের সাথে যেই কম্প্যারিজন সেগুলো সামনে এসেছে, বেশ মজা করে পড়া হয়েছে। এই বইটা হ্যাপিলি এক বসায় প্রায় পড়ে শেষ করছিলাম এক রাতে। আমার রিসেন্টলি আসলে বই পড়ায় একটা ভাটা চলতেছে, টানা বই পড়া হচ্ছে না অনেক দিন ধরে। তার মাঝে একটু একটু করে ছোট ছোট বইগুলো আগে আগে পড়ার চেষ্টা করে প্রথম যে বইটা এই মাসে পড়া শেষ হয়েছিল সেটা হচ্ছে রুৎকার নোট বই। অ্যাকচুয়ালি গত মাসে শুরু করেছিলাম, গত মাসের শেষ দিকে, মার্চ মাসের শেষ দিকে এসে, এবং এই মাসে ফাইনালি শেষ হলো। তো এইটা খুবই ছোট্ট একটা বই এবং জীবনটাও তার ছোট ছিল। আমরা অ্যানা ফ্র্যাঙ্কের কথা যেমন শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ডায়েরি অ্যানা ফ্র্যাঙ্কের খুব বিখ্যাত, রুৎকা তেমনি আরেকজন, যার ডায়েরিটা খুঁজে পাওয়া গেছে 2005 সালে, বিশ্বযুদ্ধের প্রায় 100 বছর পরে। রুৎকার বয়স যখন 14, জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসের মাঝে যেটুকু লিখে যেতে পেরেছিল 1943 সালের বয়ান সম্ভবত, সেগুলো এখানে জড়ো হয়েছে। তারপরেই অবভিয়াস আপনারা বুঝতে পারছেন যে মেয়েটা বন্দী হয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। রুৎকার নোট বই অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরির মতোই খুব ইম্পর্ট্যান্ট একটা বই। সেটা সুদীপ্ত সালাম অনুবাদ করেছেন এবং অনুবাদটা শিশু সাহিত্য পুরস্কার পেয়েছে। এটা গ্রন্থিক থেকে বর্তমানে প্রকাশিত, আপনারা পড়ে দেখতে পারেন। গ্রন্থিক অথবা গপ্পসপ্প নামে আপনারা এই প্রকাশনাটাকে খুঁজে পাবেন। তারপর নেক্সট আপ, বাকি তিনটার মাঝে দুটা ছোট গল্প আর একটা আত্মস্মৃতি। ছোট গল্পতেই আসি। এই বছরটাতে প্রচুর ছোট গল্প পড়তেছি, বছরে প্রতিদিন একটা করে ছোট গল্প পড়ার টার্গেট আছে। তো আই এম লাভিং দিস জার্নি, কারণ ছোট গল্প আমার মতে বাংলা সাহিত্যের সব থেকে শক্তিশালী উপকরণ এবং পড়তে গিয়ে মজা পাচ্ছি ভাই। রোজ একটা ছোট গল্প পড়া আপনার পাঠ্যাভ্যাসের জন্য খুবই ভালো একটা প্র্যাকটিস হতে পারে। সো মশলার কৌটা, কিজি তাহনিন আপুর সাথে প্রথম পরিচয় হলো, মানে ওনার লেখার সাথে এই বই দিয়ে। ওনার এই মেলার 26 বই মেলার নতুন বই এটা। ওনার চনর কি উপন্যাসটা খুব নাম করা, ওনার একমাত্র উপন্যাস, ওটা পড়ার আমার আগ্রহ ছিল। ওটার আগেই এটা পড়া হয়ে গেছে এবং পরিচয়টা আনন্দদায়ক হয়নি আমার ফ্রেন্ড। কোনো কারণে হয়তো এই গল্পগুলো উনি ফেলে দিতে গিয়েও এই বইয়ের জন্য রেখে দিয়েছেন এবং দুর্ভাগ্যক্রমে এই বইটাই আমার পড়া হয়েছে, যেখানে বেশিরভাগ গল্পই একটু দুর্বল। যেই সব আঙ্গিকে উনি মানুষের ভেতরটাকে পড়ার চেষ্টা করেন বা অনুভূতিগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেন, সেটা বেশ ইন্টারেস্টিং। এখানে যেমন মশলার কৌটা গল্পটা আগাগোড়া আমার কাছে বেশ পোক্ত মনে হয়েছে। প্রথম গল্পটা যেমন নিরাপদ প্রেমিক, সেটাও বেশ ভালো মনে হয়েছে। তেমন কিন্তু অন্য গল্পগুলোর ক্ষেত্রে আমি বলতে পারছি না। গল্পগুলোর ভেতরে কিছু একটা ছিল, কিন্তু নির্মাণটা শেষ পর্যন্ত যত্ন পায়নি। বেশিরভাগ গল্পের ক্ষেত্রে আমার তাই মনে হয়েছে। কিজি আপু কিন্তু বেশ প্রতিষ্ঠিত নামকরা একজন লেখক ইতিমধ্যে। এখন যারা লিখছেন বা গত বছর পাঁচেকের মাঝে পরিচিতি পেয়েছেন, তাদের মাঝে কিজি আপু কিন্তু বেশ নামকরা একজন মানুষ। তো তাকে নিয়ে আমি যে কোনো কিছু হুট করে বলে ফেলতে পারি না। হাউএভার, আমিও তো একজন পাঠক। আমি কিভাবে ওনার সাহিত্যকর্মকে পারসিভ করছি সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট, সেটার দলিল রাখা নিজের জন্য। নেক্সট আপ, অবগুণ্ঠন সাখাওয়াত হোসেনের লেখা আমার পড়া দ্বিতীয় বই। তার সুবর্ণ রাধিকার প্রথম গল্পের বই আমার পড়া হয়েছিল।
সাখাওয়াত হোসেনের বয়স আমার সমান, তিনি লেখা শুরু করছেন বেশি দিন হয়নি, এবং সুবর্ণরাধিকা তার প্রথম গল্পের বই যেটা বললাম, সেটা পড়তে গিয়ে আমার একটু এক্সপিরিয়েশন ছিল যে এই লোকটা গল্প নিয়ে ভাবার চেষ্টা করতেছে, কিছু জনরা এক্সপ্লোর করার চেষ্টা করতেছে, বা জনরার বাইরেও যখন সে একদম সাধারণ জীবনের গল্প বলতেছে সেগুলোতেও গল্প ভালো করে বলা ট্রাই করতেছে। সুবর্ণরাধিকা একটা ভালো প্রচেষ্টা ছিল, আমার কাছে মনে হয়েছে উনি ভালো করবেন সামনে, আই হোপড, অ্যান্ড আশা পূর্ণ হলো কিছুটা মনে হচ্ছে, কারণ আগের থেকে অনেক ম্যাচিওর তার লেখা। তো এই বইগুলোর মধ্যে প্রায় 15টা গল্প আছে, এই গল্পগুলোর মধ্যে আর কি একটা নিয়ে লিলিথ নামের একটা নাটক হয়েছে এই কুরবানি রোজার ঈদে, আর অন্য গল্পগুলোও আমার কাছে বেশ প্রিয়। লিলিথ হচ্ছে একদম সামাজিক গল্প, একটু ভিন্নধর্মী প্রেমের একটা উপাখ্যান দেখানো হয়েছে, একটা ডিভোর্সি এক সন্তানের মা, একা মেয়ে, তার সার্ভাইভ করাটাই অনেক কঠিন এই সমাজে। এই তো তারপর একটা প্রেমের গল্প, টিপিক্যাল প্রেমের গল্প না, আমি খুবই খুশি এই বিষয়টা নিয়ে। এর বাইরেও অনেকগুলো গল্পই আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। উনি বেশ ভালোই ঘাটাঘাটি করছেন গল্পের কী নিয়ে গল্প বলা যায় সেসব নিয়ে, এবং এখানে যেমন একটু অতিপ্রাকৃত, একটু ম্যাজিক্যাল পরাবাস্তব বিষয় ছিল, অনেক ক্ষেত্রে আবার সামাজিক ছিলা টাইপের গল্পও ছিল। বাট আই হোপ ইউ রিড ইট অ্যান্ড ইউ এক্সপিরিয়েন্স ইট। আমার কাছে বেশ মজা লাগছে ওনার সবগুলো গল্পের মাঝেই একটা এই টিপিক্যাল ভাইব ছিল, কিন্তু আবার গল্পগুলো ঘুরে ফিরে আমাদের সমাজ বাস্তবতার খুব একটা দূরের গল্পও না। তো সতীর্থ থেকে বইটা প্রকাশিত হয়েছে, দাম খুব একটা বেশি না। এপ্রিল মাসের লিস্টে শেষ বই আমার কলকাতা, বেলাল চৌধুরী। এই বইটা আমাকে অথৈ দাস গিফট করেছিল বইমেলাতে, অ্যান্ড থ্যাঙ্কস টু হার বইটা আমার পড়া হয়েছে। আমি কলকাতা নিয়ে এতটা ফ্যাসিনেটেড না যে বইটা পড়ে ফেলতাম আদারওয়াইজ, বাট বইটা পড়ার কারণেই আমার জানা হলো বেলাল চৌধুরী নামের এই মানুষটাকে। ইনি খুব সম্প্রতি 2018 সালে বোধহয় তার মৃত্যু হয়েছে। এই মানুষটা সমান তালে বাংলাদেশ এবং কলকাতাতে বিরাজ করছেন। আমাদের চেনা সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তাদের লেখাতে বেলাল চৌধুরীর নাম ঘুরে ফিরে আসছে। তেমনিভাবে তিনি বাংলাদেশের মানুষ, তিনি বাংলাদেশি সাহিত্য অঙ্গনেও সমান তালেই এক্সিস্ট করেছেন, বিলং করেছেন। তো যখন তিনি তরুণ, একটা বড় সময় ধরে তিনি ঘর পালানো অবস্থাতেই কলকাতায় পড়েছিলেন দীর্ঘ সময় ধরে, তিনি কলকাতায় মুক্তিযুদ্ধ সময়টাতেও ছিলেন, এবং মাঝে একটা প্রশ্ন আসছিল যে বেলাল তুমি আসলে কে, তুমি কি পাকিস্তানের চর? কারণ তখন তো পূর্ব পাকিস্তান আমাদের, বাংলাদেশ তো না। এবং কলকাতায় মাঝে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে, তখন ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে যে তুমি একটা মুসলিম ছেলে, কি কাজ তোমার এখানে, কলকাতায় কি করতে আসো তুমি? এই আত্ম অনুসন্ধানের ধাক্কাটা যখন, দরকারটা যখন আসলো, তখন বেলাল চৌধুরী প্রথমবার কলম হাতে নিলেন এবং লেখা শুরু করলেন কবিতা। তিনি চড়ে বেড়াইছেন, জীবনকে এনজয় করে বেড়াইছেন, এক্সপিরিয়েন্স করছেন, এবং সেগুলো থেকেই তিনি লেখা যখন শুরু করলেন দেখলেন যে বাহ, আমি তো লিখি ভালো, এবং তিনি লিখে গেলেন। তিনি শুধু যে লিখছেন তাই না, মাঝে পত্রিকা সম্পাদনার কাজও করছেন। এখানে অনেক বড় বড় প্রণম্য পত্রিকার নাম আছে যেগুলোতে তার লেখা আসছে, এবং কৃত্তিবাসের মতো পত্রিকা মাঝে তিনি সম্পাদনা করছেন, যে কৃত্তিবাস যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরকে আমরা দল ধরে চিনি বলতে গেলে। বেলাল চৌধুরীর এই যে কোনো দরকার ছাড়া, কোনো কাজকর্ম ছাড়া ভবঘুরের মতো কলকাতাতে একটা বড় সময় ঘুরে বেড়ানো, বিলং করা সেখানে, সেটাই একটা খুব সহজ একটা জীবনের গল্প আমার কাছে মনে হয়েছে। সহজ বলতে কি, জীবনটাকে সহজভাবে দেখার গল্প। আমি আমার বন্ধুদেরকে দেখছি যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, তারা সাহিত্য করছে, তারা সংস্কৃতি করছে, ইচ্ছা মতো ঘোরাফেরা পিরিকপাতি করছে, আবার পাশ করে ইঞ্জিনিয়ারও হয়ে গেছে। কিন্তু এই যেই জীবনটাতে তুমি এই মুহূর্তে আসো, সেটাকে ভরপুর বাঁচা, আমার কাছে মনে হয়েছে বেলাল চৌধুরী আসলে সে আমার বন্ধুগুলোর মতোই, আমার ভার্সিটির বন্ধুগুলোর মতোই একটা উদ্দাম তরুণ, এবং তার এই ব্যাপারটাই পড়ে আমার খুব ভালো লাগছে। যারা এর চেয়ে আসলে বড় মাপের কিছু দেখার চেষ্টা করছেন বইটাতে, তারা একটু হতাশ হয়েছেন। তার কারণ, মানে দেখতে চাওয়াটা লেজিট, কারণ বাংলাদেশি একটা মানুষ কয়েক দশক ধরে কলকাতাতে থাকতেছেন, আমাদের প্রিয় একটা শহরে, যেই শহর নিয়ে আমাদের অনেক ফ্যান্টাসি। তার কাছ থেকে তো আমরা অনেক লম্বা মাপের, বড় মাপের লেখা আমরা আশা করতে পারি, কিন্তু তিনি তার ধার ধারেন নাই। তিনি জাস্ট আন করা গল্প বলে গেছেন, এবং এইটাই তার শেষ বই না। এছাড়াও নিরুদ্দেশ, হাওয়ায় হাওয়ায় নামের আরেকটা আত্মজীবনী বই, এবং কয়েকটা আত্মজীবনী লেখা তার আছে।
সেগুলো হয়তো খুঁজে পাওয়াও যায় না, সেই তুলনায় এটা একটু সুপ্রাপ্য। খুবই সহজ একটা বই হিসেবে আমার কাছে পড়ে অনেক ভালো লাগছে, কারণ ওই মানুষটার সময় আমি থাকলেই সেই লোকটা আমার বেস্ট ফ্রেন্ড হইতো। তো এই হচ্ছে আমার এপ্রিল মাসে পড়া বই। এই 5টা বই হচ্ছে এপ্রিল মাসে আমার সোফার পড়া। যেটা বলছিলাম যে পড়ার গতি মাঝখান দিয়ে একদমই ড্রপ করছিল, একটু একটু করে আবার রিগেন করা ট্রাই করতেছি। রিসেন্টলি পড়তেছি ব্র্যান্ডন স্যান্ডারসনের দ্য লস্ট মেটালস, মিস্টবর্ন সিরিজের 7 নম্বর বই। ইট ফিল সো গুড টু গেট ব্যাক টু কসমিয়ার। আপনাদের কি পড়া হলো, কি করা হলো এই মাসে আমাকে কমেন্টে জানাবেন, এবং যে কোনো সময় বই নিয়ে আড্ডা দেওয়ার জন্য ইনবক্সে হোক, কমেন্টে হোক, মেইল বক্সে হোক, আমি অ্যাভেলেবল আছি আপনাদের জন্য। আবারও যদি হুট করে আমাকে সামনে পেতে হয় আজকের দিনের মতো, তাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করে সামনে আসার সুযোগটা আমাকে করে দিতে হবে। আনটিল মাই নেক্সট আপলোড, ভালো থাকবেন বইয়ের সাথে।